এরকম যে তারেক রহমান সাহেব, যিনি বর্তমান প্রধানমন্ত্রী, দেশের একটা সবচেয়ে বড় দল, এখন যেহেতু ক্ষমতায় যারা থাকে তারাই বড় দল, তো সেই বড় দলের যিনি প্রধান ব্যক্তি, সভাপতি, চেয়ারম্যান, এখন তিনি কি নেতা হতে পারবেন বা নেতা হয়েছেন, এ ধরনের প্রশ্ন করাটাই তো একটা নির্বুদ্ধিতা, এটা বোকা। তাহলে আমি এই নির্বোধের মতো, বোকার মতো একটা বিষয় নিয়ে কেন আলোচনা করছি, সেটা আপনাদের যদি ধৈর্য থাকে, শুনতে ইচ্ছা করে, আপনারা শুনতে পারেন। আর যাদের শুনতে ইচ্ছা না করে, তারা দু চারটি গালি দিয়ে চলে যেতে পারেন। প্রথমত হলো যে নেতা যিনি হবেন, দ্য লিডার, তাকে নেতা হিসাবে জন্মগ্রহণ করতে হয়। অর্থাৎ তিনি যখন জন্মগ্রহণ করেন, তার বডি, তার চাহনি, তার মানে ফিজিক্স, দৈহিক গঠন, তার রসায়ন, সব কিছুর মধ্যেই নেতৃত্বের একটা গুণাবলী, একটা আউটলুক চলে আসে। তিনি যে খুব বড় লম্বা হবেন, নট লাইক দ্যাট। তিনি যে খুব সুন্দর হবেন, নট লাইক দ্যাট। কিন্তু তার সব কিছু, মানে জন্মের পর থেকে, যেদিন থেকে জন্ম নেবেন সেদিন থেকে তার মনে হবে তিনি নেতা। যেমন চেঙ্গিস খান জন্ম নিয়েছেন, মায়ের পেট থেকে জন্ম নিলেন, তার হাত মুষ্টিবদ্ধ, হাতটা খোলা হলো, দেখা গেল যে হাতের ভিতরে রক্তপিণ্ড, মানে মায়ের পেটের জমাট বাঁধা রক্ত সে মুঠ করে ধরে আছে। সবাই মনে করলে শিশু তো সাধারণ শিশু নয়, এ বড় হয়ে অনেক কিছু হবে। আচ্ছা, আলেকজান্ডার জন্ম নিলেন, একেবারে যেদিন জন্ম নিলেন সেই দিন থেকে যেদিন রাষ্ট্র ক্ষমতা নিলেন, প্রত্যেকটা লোক ভাবলো এ একজন নেতা। জুলিয়াস সিজার একই অবস্থা। আপনি মাদুরো, অর্থাৎ নেলসন ম্যান্ডেলা, যার ডাক নাম মাদুরো, না ঠিক মাদুরো নয়, সরি, মাদিবা, মাদিবা, তার ডাক নাম হলো মাদিবা। তো এই মাদিবার জীবনী পড়ে দেখেন, মহাত্মা গান্ধীর জীবনী পড়ে দেখেন, পণ্ডিত জওহরলাল নেহেরুর জীবনী পড়ে দেখেন। একেবারে তার যখন জন্ম হলো 2-3 বছর বয়স, তখন থেকেই প্রকাশিত হতে থাকলো যে তিনি নেতা হবেন বা তিনি নেতা হিসেবেই জন্মগ্রহণ করেছেন। বাংলাদেশে বঙ্গবন্ধুর কথা চিন্তা করেন, ইভেন জিয়াউর রহমানের কথা চিন্তা করেন। এই দুজন লোক, মানে তারা শৈশব থেকেই ক্যাপ্টেন ছিলেন, ক্লাসের ক্যাপ্টেন ছিলেন, ভালো ছাত্র ছিলেন বা মন্দ ছাত্র ছিলেন, ফুটবল মাঠে মারামারির নেতৃত্ব দিতেন, নিজের ঘরের খাবার না খেয়ে সেই অন্যের মানুষের ঘরের যে খাবার আছে সেই খাবার পৌঁছানোর জন্য নিজে না খেয়ে আছেন, অন্যকে খাওয়াতেন আমাদের দেশে। এইভাবে নেপোলিয়ন বোনাপার্ট থেকে শুরু করে আমরা মাওলানা আবুল কালাম আজাদ, লিকওয়ান, ভারতের স্বাধীনতা সংগ্রামের যে সকল অগ্রগামী রয়েছে, স্যার আশুতোষ মুখোপাধ্যায় থেকে শুরু করে শরৎ বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, পণ্ডিত জওহরলাল নেহেরু, শেরে বাংলা একে ফজলুল হক, এরকম অসংখ্য নেতার নাম আপনারা বলতে পারবেন, যারা একেবারেই যেমন শেরে বাংলা ফজলুল হক, আমরা ছোটকালে কি পড়েছি, তিনি তার বাড়ির পাশের যে নদীটি, সেই নদীটি ছাত্রে পার হতেন, কুমির ভরা ছিল। তিনি বই কেনার পরে 2-3 দিন পরে বইগুলো ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। বাবা জিজ্ঞেস করলো কেন ছিঁড়ে ফেলেছিল, বলে যে ওগুলো মুখস্থ হয়ে গেছে। আর এক সেট বই আনা হলো, তো তিনি বলে দিলেন, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত মুখস্থ বলে দিলেন। এগুলো তো সত্য কথা। এখন আপনি দেখা গেল যে খ লিখতে, ক লিখতে কলম ভাঙেন 33টা, খ লিখতে আপনার হাঁটু ভেঙে যায়, গ উচ্চারণ করতে আপনার গলা ভেঙে যায়, মার খেতে খেতে ছোটকালে ট্রান্সলেশন, পার্টস অফ স্পিচ, মার খেতে খেতে ফেলু গদে হতে হতে আপনার জীবন শেষ হয়ে যায়। তো হঠাৎ করে আমরা আপনাকে বললাম যে ও মাই গড, ইউ আর এ বিগ দার্শনিক, ফিলোসোফার, আপনার মতো কোনো জ্ঞানই নাই, আপনি যে লেখাপড়া করেননি। একটি তো জ্ঞানের একটা প্রধান লক্ষণ। আপনি যদি আজ জ্ঞান অর্জন করতেন, লেখাপড়া করতেন, তাহলে কেউ না কেউ আপনাকে বলতে পারতো যে আমি তার শিক্ষক, আমি তাকে শিখিয়েছি। যেহেতু আপনি লেখাপড়া করেননি, এই জন্য স্বয়ং আল্লাহ হলেন আপনার শিক্ষক। কাজী হে নেতা, আপনাকে সালাম। এই ঘটনা কি আমাদের পৃথিবীতে ঘটে না? অহরহ ঘটে।
তো এই যে নেতৃত্ব জন্মগ্রহণ করে, জন্মের পর থেকে সে ধীরে ধীরে যেখানে যে অবস্থায় থাকুক না কেন, সে অবস্থায় তিনি তার নেতৃত্বের প্রমাণ দেন শৈশব থেকে একেবারে জীবন পর্যন্ত। নেতার যে গুণাবলী, তিনি 1% নিজেকে নিয়ে চিন্তা করেন, 90% মানে 99% পৃথিবী নিয়ে, অন্য মানুষ নিয়ে, দেশ জাতি নিয়ে চিন্তা করেন। তিনি উপার্জন করেন, নিজে খান 1%, 99% অন্য মানুষকে খাওয়ান। নেতা কখনো অন্যেরটা খায় না, নেতা অন্যকে খাওয়ায়। এই হলো নেতার স্বাভাবিক বৈশিষ্ট্য। তো সেই দিক থেকে জনাব তারেক রহমান সাহেব, তার যারা ক্লাসমেট, তার যারা বাল্যবন্ধু, তার যারা সহকর্মী, তারা তার শৈশবের এই বিষয়গুলো সম্পর্কে সাক্ষ্য দেবেন। যৌবনে বা বর্তমানে এখন আমরা তাকে যে অবস্থায় দেখছি, আমরা তো সবাই তাকে দেখছি প্রধানমন্ত্রী হিসেবে, তাকে দেখছি বিএনপির সভাপতি হিসেবে, তো তিনি তো নেতা হয়েই আছেন। তো এটা নিয়ে আমাদের প্রশ্ন করার কি আছে? এটা নিয়ে প্রশ্ন করছি এই কারণে যে এই শতাব্দীর সবচেয়ে সেরা, সবচেয়ে উল্লেখযোগ্য এবং সারা দুনিয়ার কাছে গ্রহণযোগ্য যে ব্যক্তি, অ্যাজ এ লিডার, অ্যাজ এ ফিলোসফার, অ্যাজ এ স্টেটসম্যান এবং অ্যাজ এ আইকনিক ফাউন্ডার অফ এ নেশন, তিনি হলেন সিঙ্গাপুরের, আধুনিক সিঙ্গাপুরের জনক, প্রতিষ্ঠাতা জনাব লি কুয়ান। তো তিনি একটা সূত্র দিয়েছেন, দুটো সূত্র দিয়েছেন। সেটা হলো নেতা কিভাবে তৈরি হয়। প্রথম সূত্রটা বলে নেই। তিনি যেটি বলেছেন যে আমাদের এই সমাজে, এই দুনিয়াতে যত মানুষ জন্ম নেয়, 99% মানুষ জন্ম নেয় অ্যাজ এ সিম্পল ম্যান, জাস্ট লাইক পটেটো, তরি তরকারির মতো। এদের জন্ম হয় শুধু মরে যাওয়ার জন্য, এরা বেঁচে থাকে শুধু খাওয়ার জন্য, আর এরা চিন্তা করে কেবলমাত্র নিজের জন্য। এটা হলো 99% লোক। আর একজন মানুষ এই বৃত্তের বাইরে গিয়ে অন্যের কথা চিন্তা করে, অন্যের জন্য কাজ করে, এবং সে চেষ্টা করে, অনেক ক্ষেত্রে সফল হয় না, কিন্তু সে চেষ্টা করে মানুষের কল্যাণের জন্য। এই যে 1%, সে হলো জন্মগতভাবে নেতৃত্বের গুণাবলী নিয়ে জন্মগ্রহণ করে। তো 100 জনের মধ্যে 99 জন সাধারণ মানুষ, একজন নেতৃত্বের গুণাবলী আছে। এই যাদের 100 জন আছে, এদের মধ্যে কর্মজীবনে সফল হয় একজন। মানে ধরুন 10,000-এর মধ্যে 100 × 100, 10,000 মানুষের মধ্যে একজন নেতৃত্বের গুণাবলী আছে, কিন্তু জীবনে সফল হয়ে গেল। সে মেম্বার হলো, চেয়ারম্যান হলো, সিভিল সার্ভিসে গেল, মিলিটারি সার্ভিসে গেল, প্রমোশন পেল, ইউনিট কমান্ডার হলো, অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হলো। এইভাবে যদি 18 কোটি মানুষের মধ্যে 10,000 দিয়ে ভাগবেন, এই কজন মানুষ নেতৃত্বের গুণাবলীর সম্পন্ন মানুষ, আপনি জীবনে সফল হয়েছেন। এরপর যদি সার্থক ধরেন, যে সত্যিকার অর্থে তিনি নেতা হয়েছেন, সফল হয়েছেন, জনগণের প্রশংসা পেয়েছেন, শরীর স্বাস্থ্য ভালো হয়েছে এবং সুন্দরভাবে মান সম্মান সহকারে মরে গেছেন, আনটিল হিজ ডেথ, কাউকে সফল বলা যাচ্ছে না, সার্থক বলা যাচ্ছে না। এদের সংখ্যা 1 in a million, মানে প্রতি 10 লাখে একজন। তাই যদি হয়, তাহলে বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে 180 জন মানুষ, তারা কেউ হয়তো ধর্মীয় সেক্টরে, কেউ রাজনীতিতে, কেউ অন্য জায়গাতে, এরকম সফল সার্থক নেতা। তো বুঝতে পারেন যে এটা হলো লি কুয়ানের প্রথম থিওরি। যে থিওরিটি নিয়ে আমি আলোচনা করব এখন তারেক রহমান সাহেব সম্পর্কে, সেটা লি কুয়ানের দ্বিতীয় থিওরি। সেটি হলো যে তিনি কখনো নেতা হবেন না, তিনি কখনো নেতা নন। যিনি জনগণের জন্য চিন্তিত, মানে জনগণের খুশির জন্য, জনগণের বাহবা পাওয়ার জন্য, জনগণ তালি দিবে, জনগণ প্রশংসা করবে, এই জন্য তিনি কাজ করেন। তিনি কখনো নেতা নন। ইন্টারনেটে দেখতে পারেন, এটা উনি বলেছেন। দ্বিতীয়ত হলো যে জনগণ নেতাকে মোটিভেট করে, জনগণ নেতাকে বাধ্য করে, এবং জনগণের যে চাহিদা, হুকুম, তাদের প্রেশার, তাদের মব,
ইত্যাদি কারণে যখন নেতা তার সিদ্ধান্ত পরিবর্তন করে বা নেতা তার সিদ্ধান্ত গ্রহণ করে, সেই নেতা কখনো জীবনে সফল হতে পারে না। সার্থক তো দূরের কথা, কখনই সফল হতে পারে না। নেতা হলেন তিনি যিনি এমন সিদ্ধান্ত নেবেন যেটা মানুষের মনোমস্তিষ্কে ঢুকবে না। প্রত্যেকটা মানুষ সারপ্রাইজ হয়ে যাবে, অবাক হয়ে যাবে যে এটা কি করে সম্ভব, এটা হবেই না, এটা ইম্পসিবল। নেতা সেটা জিত করবেন এবং সেটা তিনি করে দেখাবেন সমস্ত স্রোতের বিপরীতে গিয়ে। 1 বছর পরে, 1.5 বছর পরে, 2 বছর পরে নেতা বুঝবে যে মানে জনগণ বুঝবে যে নেতা সঠিক, আমরাই মানে যেটা বুঝতে পারিনি। এর অর্থ যে নেতা বেশিরভাগ ক্ষেত্রে যে সিদ্ধান্তগুলো নেয় এগুলো সাধারণ মানুষের দৃষ্টিতে অবাস্তব, সাধারণ মানুষের দৃষ্টিতে অসম্ভব এবং সাধারণ মানুষের কাছে অজনপ্রিয়। কেউ তালি বাজাবে না। নেতা সেই স্রোতের বিরুদ্ধে গিয়ে তিনি সেই সিদ্ধান্ত নিয়ে সফল হবেন প্রথমে, এরপর জনগণ তাকে স্মরণ করবে, সার্থক হবে। আজ যদি আপনি লিকওয়ানের কথা চিন্তা করেন, আজ যদি আপনি নরেন্দ্র মোদীর কথা চিন্তা করেন, আজ যদি আপনি মাহাথির মোহাম্মদের কথা চিন্তা করেন, মালয়েশিয়ার আধুনিক মালয়েশিয়ার জনক, ইভেন দেং জিয়াওপিং চীনের, এবং বর্তমান যে শি জিনপিং তিনি, এবং আপনি যদি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কথা চিন্তা করেন, এবং এই যে আয়াতুল্লাহ আলী খামেনি যিনি মারা গেলেন, ইরানের ধর্মীয় নেতা, তাদের প্রতিটি সিদ্ধান্ত ছিল আপাত দৃষ্টিতে জনবিরুদ্ধ। কেউ কেউ বলছেন এটা দেশদ্রোহী, কেউ কেউ বলেছেন এরা কাফের, কেউ কেউ বলেছেন যে এরা মুনাফেক, কেউ কেউ বলছেন এরা দেশটাকে শেষ করে দিয়েছে। কিন্তু প্রায় প্রতিটি মানুষ জীবন সাহানি এসে মানুষের সার্থকতা লাভ করেছে, এবং এই কথাটাই লিকওয়ান বলার চেষ্টা করেছেন। তো লিকওয়ান যে কথাগুলো বলেছেন, আবার একই কথা মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন ইন্ডিয়া উইন্স ফ্রিডমে, বিখ্যাত বইতে তার। তিনি বলেছেন যে একজন নেতার জীবনে দুটো সুযোগ আসে, দুটো পরিবেশ পরিস্থিতি তৈরি হয়। একটি পরিবেশ হলো নেতা জনগণের কথা মতো চলে, আর জনগণের কথা মতো যখন নেতা চলে তখন সেই রাষ্ট্রে, সেই রাজ্যে কখনো উন্নয়ন হয় না এবং কল্যাণ আসে না। আরেকটি ব্যাপার হলো নেতা জনগণকে বাধ্য করে তার হুকুম মানতে। এই যে সিদ্ধান্ত নিতে যে নেতা সফল হন, তিনি সার্থকতা লাভ করেন। আবার লিকওয়ানে ফিরে আসি, বক্তব্য দীর্ঘায়িত করব না। লিকওয়ান বলেছেন যে কোনো অবস্থাতে, যে কোনো পর্যায়ে যদি জনগণের ট্রলের শিকার হন নেতাকে নিয়ে যদি মানুষ ঠাট্টা করে, মস্কারা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে এবং মনে করে যে নেতা তার চেয়ে কম বুঝে, নেতা তার চেয়ে কম শিক্ষিত, নেতা তার চেয়ে দুর্বল, নেতাকে নিয়ে মকারি, ইংরেজিতে উনি শব্দটা ব্যবহার করেছেন যে নেতাকে নিয়ে যারা মকারি করে, মক করে, ঠাট্টা মস্কারা করে, এই নেতা জীবনে কখনো সফল হতে পারে না। কখনো তার ঘরের ভেতরে, কিচেন ক্যাবিনেটে, রাষ্ট্র পরিচালনায় তার কমান্ড প্রতিষ্ঠিত হয় না। সে কখনো কোথাও কমান্ড প্রতিষ্ঠিত করতে পারে না, লিকওয়ানের বক্তব্য। তো এই বিষয়গুলো জাস্ট আমি ইতিহাস থেকে, পরিবেশ থেকে, পরিস্থিতি থেকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। এখন আপনারাই সিদ্ধান্ত নেন। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তার মধ্যে নেতৃত্বের যে গুণাবলীগুলো কোন পর্যায়ে আছে, তিনি কতটা সফল হবেন বা তিনি কতটা সফলতার সঙ্গে দেশ চালাচ্ছেন, আগামী দিনে আমাদের এই দেশ জাতি তার নেতৃত্বে কোন মাকামে গিয়ে বা কোন গন্তব্য গিয়ে পৌঁছবে। বাতাসে বারুদের গন্ধ, বিখ্যাত একটি কবিতা, সেটার আদলে আজকে শিরোনাম বর্ণনা করছি। যেখানে বলার চেষ্টা করছি বা করব, সেটার বাতাসে বিপ্লবের গন্ধ। বিপ্লব হওয়ার জন্য একটা প্রেক্ষাপট লাগে, সেটা গণ অভ্যুত্থান বলেন
বা অন্য কোনো সামাজিক বিপ্লব, সাংস্কৃতিক বিপ্লব, সব কিছুরই পেছনে একটা বিরাট কার্য এবং কারণ থাকে। আমাদের দেশে গত 2 বছরে যা কিছু ঘটেছে তাতে একটি প্রতি বিপ্লব, কাউন্টার রেভলিউশন বলতে গেলে অনিবার্য হয়ে পড়েছে। কারণটা কি? প্রথম কারণ হলো যে 2009 থেকে 2014 পর্যন্ত আওয়ামী লীগ সরকারের যে একটা ধারাবাহিক যে শাসন ব্যবস্থা ছিল, তাদের যে বৈধতা ছিল, সেই বৈধতার জায়গাটি 2014 থেকে 2024 পর্যন্ত একেবারে 10টি বছর ক্রমাগত বিতর্কিত হয়েছে, রাজনীতির ইতিহাস কলঙ্কিত হয়েছে এবং আওয়ামী লীগ নামক যে রাজনৈতিক দল, তার যে একটা সুদীর্ঘ গণতন্ত্রের ইতিহাসে লড়াই এবং সংগ্রামের ইতিবাচক একটা ইতিহাস রয়েছে, সেটি কলঙ্কিত হয়েছে। কেবলমাত্র প্রশ্নবিদ্ধ নির্বাচন, শাসনকর্মে একছত্র আধিপত্য, কর্তৃত্ববাদী শাসন, যেটিকে সবাই স্বৈরাচারী শাসন বলে এবং এখন যেটাকে সবাই ফ্যাসিজম বলে বা ফ্যাসিবাদ বলে গালাগাল করছে। এর বাইরে বিশাল একটা অলিগার শ্রেণী তৈরি হয়ে যায়। এই অলিগার শ্রেণী তারা ব্যবসা নিয়ন্ত্রণ করত, মিডিয়া নিয়ন্ত্রণ করত, নিয়োগ বদলি সব কিছু নিয়ন্ত্রণ করত এবং পুরো রাষ্ট্রকে তারা নিজেদের এবং তাদের পরিবারের বাপদাদাদের সহায় সম্পত্তি বলে তারা ধ্যান করত। ছাত্রলীগ ছাড়া, যুবলীগ ছাড়া, আওয়ামী লীগ ছাড়া বা তাদের বংশ রক্ত ছাড়া, তাদের সার্টিফিকেট ছাড়া রাষ্ট্র এবং সরকারের কোনো সুযোগ সুবিধা কারোর জন্যই খুব সহজ ছিল না। তো এ সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ, সেটি বাড়তে থাকে, ঘৃণা বাড়তে থাকে। সরকার অত্যন্ত কঠোর হস্তে তার সকল শক্তি দিয়ে সেগুলোকে বন্ধ রাখে, অবদমিত রাখে, ক্ষেত্র বিশেষে ছাই চাপা দিয়ে রাখে। কিন্তু টকবগিয়ে যেভাবে পৃথিবীর অভ্যন্তরে ভূগর্ভে আগ্নেয়গিরির লাভা, গলিত লাভা টকবক করে ফুটতে থাকে, ওভাবে জনরোষ ফুটছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। এখন সেই আওয়ামী লীগের বিরুদ্ধে যে বিক্ষোভ, ক্ষুদ্র একটা ফাটল পেয়ে, যে ফাটলে আসলে আওয়ামী লীগের পতন হওয়া তো দূরের কথা, কিছুই হওয়ার কথা না। আওয়ামী লীগ যখন কোটা বিরোধী আন্দোলন হলো, আওয়ামী লীগ সেটা মনে করেছে এটা তো একটা শিশু বিদ্রোহ। অতীতে এরকম কত বড় বড় বিদ্রোহ তারা দমন করেছে, কত রাজনৈতিক দল যারা আছে তারা শেষ করে দিয়েছে, কত রাজনৈতিক দলকে রীতিমতো মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। সরকার এবং বিরোধী দল সবাই, যেখানে শেখ হাসিনার অবাধ্য হওয়ার কথা কেউ কল্পনা করতে পারতো না, তার বিরুদ্ধে কথা বলার যাদের কোনো স্কোপ ছিল না, সেখানে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলা, তারপরে মাননীয় প্রধানমন্ত্রী বলা, প্রধানমন্ত্রীর অনুকম্পা চাওয়া, কোটা বিরোধী আন্দোলনকারীরা এই সরকারের জন্য কি করতে পারবে, এরকম একটা আত্মবিশ্বাসে যখন তারা হেলে দুলে রীতিমতো ঢুল ছিল, ঠিক সেই সময়টাতে একটা ঐতিহাসিক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়ে দেয়। অর্থাৎ আগস্টের 5 তারিখে একটি গণ অভ্যুত্থান হয়ে যায়, বিস্ময়কর, অভিনব। যেহেতু গণ অভ্যুত্থানটি একেবারে যাকে বলা হয় এত দ্রুত ঘটেছে, ফলে এই গণ অভ্যুত্থানের কারা সুবিধাভোগী হবেন, গণ অভ্যুত্থান পরবর্তী সরকার ব্যবস্থা কেমন হবে, পরাজিত যারা পক্ষ তাদেরকে কিভাবে পুনর্বাসিত করা হবে, এই সকল ব্যাপারে কোনো রকম পূর্ব প্রস্তুতি, চিন্তা, চেতনা, ধ্যান ধারণা কারোর মধ্যে ছিল না। সেনাবাহিনী প্রস্তুত ছিল না, পুলিশ প্রস্তুত ছিল না, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ভারত প্রস্তুত ছিল না, পাকিস্তান, আমেরিকা, ইভেন যারা ক্ষমতায় বসেছিল তাদের কারোরই এ ধরনের প্রস্তুতি ছিল না, আর অভিজ্ঞতা তো একেবারেই ছিল না। ফলে কি হলো, 2024 সনের আগস্ট মাসের 5 তারিখ থেকে অবিরতভাবে একের পর এক ভুল হতে থাকলে এবং সেই ভুল এখনো অনিবার্যভাবে চলে আসছে। তো সেই ভুলের কারণে একের পর এক ক্ষত তৈরি হচ্ছে। মানুষের যাকে বলা হয়
অভিমান বেড়ে যাচ্ছে। ইউনূসের উপর রাগ করে মানুষ বিএনপিকে চেয়েছে, বিএনপির উপর রাগ করে মানুষ আওয়ামী লীগকে চাচ্ছে। বা একটা সময় জামাত চেষ্টা করেছিল, কিন্তু জামাতকে মানুষের, এদেশের মানুষ ওইভাবে কখনো চেয়েছে আমার কাছে ব্যক্তিগতভাবে, আমি সরি, আমার কাছে মনে হয়নি। জামাতকে চেয়েছে শুধুমাত্র জামাতের যারা লোকজন আছেন তারা, আর অন্য কিছু যারা লোকজন আছেন আপাত দৃষ্টিতে মনে হয় তারা জামাতকে চায়, কিন্তু মূলত তা নয়। আমাদের দেশে ধর্মপ্রাণ যারা মানুষ তারা 70টি ধারা উপধারায় বিভক্ত। শিয়া আছে, সুন্নি আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, এরপরে তাবলিগ আছে, হেফাজত আছে, হেফাজতের 4-5টা গ্রুপ আছে, তাবলিগের 4-5টা গ্রুপ আছে, তারপরে মাজারপন্থী আছে, মাজারপন্থীদের 15-20টি গ্রুপ আছে। তো সব মিলিয়ে ওই যে আল্লাহ রাসূল যেটা বলে গেছেন যে শেষ জমানাতে তার উম্মতের মধ্যে 69টি বা 70টি যে ফ্যাকরা হবে, বিভাগ হবে, বিভক্তি হবে, তার মধ্যে একটা থাকবে সঠিক পথে, বাকি সবাই বিপথে। তো কাজেই জামাত একটি পথ, আর বাকি যারা আছেন তারাও 69টি যে মত রয়েছেন তারাও যার যার অবস্থান থেকে নিজেদেরকে জান্নাতি মনে করেন। আর আমরা যারা বাইরের একটা লিবারেল ডেমোক্রেটিক সোসাইটি চাই, তারা ঠিক এই যে পুরো যে দাড়ি টুপিওয়ালা ইসলামপন্থী যে সকল সংগঠন রয়েছেন তাদের সবাইকে আমরা মনে করি এরা সবাই জামাত। চরমনাইও জামাত, হেফাজতও জামাত, শর্ষিনাও জামাত, আট্রসিও জামাত, এরকম একটা ধ্যান ধারণা, ইনকলাবও জামাত, সংগ্রামও জামাত। কিন্তু ঘটনা কিন্তু আসলে তা নয়। ফলে কি হলো, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে পুরো ইসলামিক কমিউনিটিকে এক ছাতার তলে নেয়ার জন্য জামাতের যে চেষ্টা ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে চেষ্টা ছিল, বা অন্য যে আর্মির যারা লোকজন ছিলেন, গোয়েন্দা সংস্থার লোকজন ছিলেন, তাদের যে চেষ্টা ছিল, সেটা অভিজ্ঞতার কারণে বা অনভিজ্ঞতার কারণে সেটা বুমেরাং হয়ে যায়। বুমেরাং হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে ক্ষোভ, এটি বাড়তে থাকে। যে মানুষ বা যে জনগণ একসময় তাকে বরণ করে নিয়েছিল, যারা চেয়েছিল দীর্ঘদিন উনি থাকুন, তারা খুব দ্রুত তাকে তাড়ানোর জন্য পাগলপাড়া হয়ে পড়ল। এনসিপি, তারপর সমন্বয়ক, এরপর জুলাই বিপ্লবী, তাদের মধ্যে বহু সংখ্যক গ্রুপ হয়ে গেল। যারা নিহত হয়েছেন তাদের একটা গ্রুপ, যারা আহত হয়েছেন, যারা চোখ হারিয়েছেন, যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সকলের মধ্যে একটা গ্রুপ হয়ে গেল। যারা মন্ত্রী পরিষদে গিয়েছেন, যারা এনসিপির বড় বড় পদ পেয়েছেন, যারা পাননি, সব মিলিয়ে দেখা গেল যে বিপ্লবের পক্ষে যে শক্তি, তাদের মধ্যেও প্রায় 70টি শাখা প্রশাখা তৈরি হয়ে গেল। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটে মূল ক্যাবিনেট, কিচেন ক্যাবিনেট, চিটাগং ক্যাবিনেট, গ্রামীণ ব্যাংক ক্যাবিনেট, বান্ধবী ক্যাবিনেট, বন্ধু ক্যাবিনেট, আত্মীয় ক্যাবিনেট, সব মিলিয়ে এখানে প্রায় 7-8টি গ্রুপ হয়ে গেল। কার যে ক্ষমতায় বেশি সেটা আমরা বুঝতে পারলাম না। লামিয়া মুর্শিদের ক্ষমতায় বেশি, না প্রেস সচিব শফিক সাহেবের ক্ষমতায় বেশি, আসিফ নজরুলের ক্ষমতায় বেশি, নাকি আদিলুর রহমানের ক্ষমতায় বেশি, সৈয়দা রেজওয়ানা হাসান ওনার ক্ষমতায় বেশি, নাকি নূরজাহান বেগমের ক্ষমতায় বেশি, এটা আমরা বুঝতে পারিনি। কিন্তু এর মধ্যেই সরকারের ক্ষমতার পট পরিবর্তন হলো এবং আকস্মিকভাবে এত দ্রুততার সাথে তারেক রহমান সাহেব বাংলাদেশে এলেন, ক্ষমতায় বসলেন এবং তার প্ল্যান দিলেন, আই হ্যাভ এ প্ল্যান। তারপর প্রধানমন্ত্রী হলেন এবং এখন তিনি প্রধানমন্ত্রী হয়ে সারা বাংলাদেশে, কেউ বলছেন হযরত উমর হওয়ার চেষ্টা করছেন, কেউ বলছেন আল্লাহ রাসূলের সাহাবীরা যেভাবে দায়িত্ব পালন করতেন ঠিক ওইভাবে তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে যাচ্ছেন। কেউ বলছেন তিনি তারেক রহমান সাহেব হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কার্বন কপি। আর তারেক রহমান সাহেব নিজে বারবার দেশ জাতিকে বোঝানোর চেষ্টা করছেন যে তার অসাধারণ একটা পারিবারিক শিক্ষা আছে, তার বাবা মোরালি নৈতিকভাবে তাকে মানুষ করেছেন, তাকে অনেক শিখিয়েছেন এবং
তাকে শিক্ষা দেওয়ার জন্য মাঝে মধ্যে পিটুনি দিয়েছেন, মানে ছ্যাঁচা দিয়েছেন। জিয়াউর রহমান সাহেব তার কান ধরে কিভাবে টেনে নিয়ে গেছেন, কানের কোন অংশে তিনি টান দিচ্ছেন, উপরের অংশে না নিচের অংশে, সেটা জনাব তারেক রহমান সাহেব তিনি তার নিজের কান ধরে সেটা তিনি দেখিয়ে দিয়েছেন যে এইভাবে তার বাবা তাকে কান মলে নয়, কান ধরে টেনে হিসড়ে তাকে নিয়ে তার বাসার একজন কাজের লোক বা মানে যাকে আমরা গৃহকর্মী বলি বা সাহায্যকারী বলি, তাদের কাছে তিনি মাপ চাইয়াছেন, সরি বলিয়াছেন। তো এই কথাগুলো তারেক রহমান সাহেব বলছেন মনের আনন্দে, উদারভাবে বলছেন, এবং এটার প্রতিক্রিয়া কি হতে পারে, এটার নেতিবাচক ইতিবাচক কি হতে পারে তিনি সকল চিন্তা করছেন না। তিনি মনে করছেন এই কথাগুলো বললে তিনি যে খুব পারিবারিকভাবে সৎ এবং শিক্ষিত, তার পরিবার যে অনেক কিছু তাকে শিখিয়েছে, এটা জাতির সামনে প্রমাণিত হবে। তিনি বলার চেষ্টা করছেন নিজের অজান্তে তিনি শৈশবে খুব দুষ্ট ছিলেন, ভীষণ রকম দুষ্ট ছিলেন। এখন যেটা বুলিং বলা হয়, মানে বুলিং বলতে গালাগালি করা হয়, তিনিও 10-11 বছর বয়সে গালাগালি করেছেন, এবং সে যেন তেন গালাগালি নয়, কোনো বাংলা নয়, পাকিস্তান থেকে তিনি যে সকল গালাগালি শিখে এসেছিলেন, হারামজাদে, উনি এগুলো না, মানে হারামজাদে, কুত্তেকে বাচ্চা, এরকম পাকিস্তানে অনেকগুলো গালি আছে না, তো সেই গালিগুলো তিনি পাকিস্তান থেকে শিখে এসেছিলেন, এবং 75, 74, 75, 76 সনে ওই সময়টিতে তার বয়স যখন 10-12 বছর, তিনি এরকম কিছু বুলিং করেছেন। এখন এটা অত্যন্ত সরল স্বভাবটি, ওই বয়সে সবারই হয়, মরললেস ছোটকালে এরকম অনেক অনেক কিছু করে, সে কথাগুলো তিনি বলছেন। কেন বলছেন, কি কারণে বলছেন, সেটা আমি বলতে পারবো না। নিঃসন্দেহে তার মনে হয়েছে এটা দ্বারা তিনি মানুষজনকে একটা মেসেজ দিতে চাচ্ছেন যে প্রাতিষ্ঠানিক শিক্ষা যাই থাকুক না কেন, পারিবারিক শিক্ষা এবং পারিবারিক শাসন যেটা শৈশবে তিনি পেয়েছেন, ওটা এখনকার সমাজে নেই, এবং এটা এখন খুব জরুরি। তিনি মানুষদেরকে নৈতিকভাবে শিক্ষিত করতে চাচ্ছেন, এবং এটির কারণে তিনি সে ড্রিম সোসাইটি, যেটি মার্টিন লুথার কিং জুনিয়র, আপনারা জানেন যে দুজন মার্টিন লুথার কিং ছিলেন, একজন সিনিয়র, দুজনে ধর্মপ্রচারক, খ্রিস্টান যাজক ছিলেন। তো যিনি জুনিয়র, তিনি আমেরিকাতে আততায়ীর হাতে নিহত হয়েছিলেন। তার একটা বিখ্যাত উক্তি ছিল, আই হ্যাভ এ ড্রিম। তো সেটার আদলে তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, এবং পরবর্তীতে সেটা আবার চিন্তা করলেন যে আই হ্যাভ এ প্ল্যান, এটা অনেকটা ডিক্টেটর ভাব এসে যায়, হিটলার ভাব এসে যায়, মুসলিনি ভাব এসে যায়। দেন হি চেঞ্জ ইট অ্যান্ড তিনি বললেন যে উই হ্যাভ এ প্ল্যান, আমাদের সকলের একটা সম্মিলিত পরিকল্পনা আছে। ভালো কথা। তো সেই পরিকল্পনাটা যে স্বপ্ন, সেই পরিকল্পনাটার সঙ্গে বর্তমানের চাইতে অতীত এবং ভবিষ্যৎ দুটো বেশি অঙ্গাঙ্গিভাবে জড়িত। অতীত হলো তার বাবা যে সকল কর্ম করেছেন, যেমন খাল কেটেছেন, এটা। আর ভবিষ্যৎ হলো এই বাংলাদেশে একটা মানে কার্ডের সোসাইটি হবে, যেখানে আপনি যাবেন, আপনার কাছে একটা আলাদিনের চেরাগ থাকবে, একটা কার্ড থাকবে, সেটা ঘষা দিবেন, ঘাটাঘাট ঘ্যাসাঙ্গাস সব কিছু হয়ে যাবে। চাল, ডাল, আটা, ময়দা থেকে শুরু করে চুল কাটা পর্যন্ত সব জায়গাতে আপনি কার্ড ফ্যাসিলিটিস পাবেন, তেল কেনা থেকে শুরু করে সব জায়গাতে। এটা একটা স্বপ্নের জগৎ। আর অতীত যেটা আছে, অতীতের যেটা একটা রোমন্থন, কিন্তু এরই মধ্যে বাস্তবে যে অনেকগুলো সমস্যা, সেই সমস্যার কারণে তার দীর্ঘদিনের যারা বন্ধু, তারা তাকে ছেড়ে গেছেন। যদি বলা হয় গিয়াসউদ্দিন আল মামুন এখন কোথায়, তার তো বিশ্বস্ত বন্ধু। গিয়াসউদ্দিন আল মামুনকে কেনার জন্য শেখ হাসিনা এমন কোনো চেষ্টা নাই যে করেননি, কিন্তু তিনি বিক্রি হননি। গিয়াসউদ্দিন আল মামুনকে দিয়ে তারেক জিয়ার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য, এখন ওই সময়টাতে যারা 1/11-এর সময়, যেমন ধরুন সেই একসময় স্বরাষ্ট্রমন্ত্রী তার খুব কাছের ছিলেন, তো তিনিও তো ডিজিএফআইয়ের কাছে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে বহু বক্তব্য দিয়েছেন, মিস্টার বাবর। কিন্তু মামুন তো এই কাজটা কখনো করেনি। সে তার বন্ধুত্ব বজায় রেখেছে। তারেক রহমান সাহেবের যত গোপন তথ্য এখনো পর্যন্ত একটা টু শব্দ তিনি করেননি। তারেক জিয়ার
মনোরঞ্জনের জন্য, তার ব্যবসা বাণিজ্যের জন্য, তার জন্য গিয়াসউদ্দিন আল মামুন তার নিজের পরিবারের ব্যক্তিগত জীবন যৌবন সব তছনছ করে দিয়েছেন। পুরো আওয়ামী লীগ জমানাতে সে জেলখানাতে ছিলেন এবং আমি তার সাথে 50 দিন ছিলাম। একটিবারের জন্য তিনি বলেননি তারেক যে তার বন্ধু, বা কোনো কথা এত চেষ্টা করেছি একটা পার্সোনাল জিনিস তিনি কখনো শেয়ার করেননি। তো এইরকম বন্ধু হামিম বিশ্বস্ত এখন তারেক জিয়ার পাশে নেই। এটা খুবই ব্যাড সিগন্যাল। জিয়া পরিবারের দুর্দিনের বন্ধু মোসাদ্দেক আলী ফালু, তিনিও নেই, এর সঙ্গে নেই, এখন তার সঙ্গে নেই। বিএনপি রাজনীতিতে একেবারে প্রথম থেকে যিনি ছিলেন, যারা ছিলেন, যেমন জয়নাল আবেদিন ফারুক, তারপর বাবু গয়েশ্বরচন্দ্র রায়, এরকম আরো অনেকের নাম আমি বলতে পারবো। এবং ইভেন যে উত্তরবঙ্গের যে একজন আছেন আসাদুল হক দুলু, আর এক দুলু ভাই আছেন, তাকে হুইপ করা হয়েছে। কিংবা ধরুন এই যে জীবন সবকিছু শেষ করে দিয়েছেন রুহুল কবির রিজভী, কিংবা শামসুজ্জামান দুদু, কিংবা আসাদুজ্জামান রিপন। তো এই মানুষগুলো, কিংবা ধরেন এই যে আব্দুল সালাম এখন ঢাকার প্রশাসক তৈরি করা হয়েছে, তাকে বানানো হয়েছে। তো যে মানুষগুলো গত 17টি বছর ইনক্লুডিং মির্জা ফখরুল, তারা কেউই তারেক রহমান সাহেবের এই বর্তমান যে তার যে কার্ড সোসাইটি, তার যে অতীতের ইলিউশন, এই পুরো জায়গার মধ্যে দলের ডেডিকেটেড যারা আছেন তাদের মধ্যে একমাত্র 2 থেকে 3 লোক যারা রাজপথে খুবই সক্রিয় ছিলেন, যেমন শহীদুদ্দিন চৌধুরী আনি, আর একটা হলো বাবুল, কৃষক লীগের বাবুল। ওনারা অনেক কষ্ট করেছেন, আবার এই সরকারের সঙ্গে তারা আছেন, তারেক জিয়ার ঘনিষ্ঠজন হিসেবে আছেন। তো এই 2 ছাড়া দলের বাকি যারা সিনিয়র জুনিয়র ইচ অ্যান্ড এভরিবডি ফ্রাস্ট্রেটেড, ভীষণ রকম ফ্রাস্ট্রেটেড। এর বাইরে সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, মানে অনেকে তিনি ডাকছেন, অনেকে তিনি কথা বলছেন, কিন্তু ওটা কেস টু কেস। এখন প্রধানমন্ত্রী ডাকছেন, খেতে যাচ্ছেন, কথা বলছেন, ওটা ওই পর্যন্ত শেষ হয়ে যায়। কিন্তু স্বতঃস্ফূর্তভাবে শেখ হাসিনার যেটা ছিল, শি হ্যাজ এ সিন্ডিকেট। কিছু লোক ছিল যারা আদর্শিক কারণে শেখ হাসিনার দ্বারা অপমানিত হওয়ার পর তারা আওয়ামী লীগ করে গেছেন এবং এখনো করছেন। ওইটা বিএনপির এই সময়টাতে ওই নিউক্লিয়াসটা ভেঙে গেছে। বিএনপির যে বুদ্ধিবৃত্তিক, যেমন এই পুরো জগৎটাকে যিনি নেতৃত্ব দিতেন, বুদ্ধিবৃত্তিক জগৎটিকে, যিনি বা যারা, একটা হলো প্রফেসর এমাজউদ্দিন আহমেদ, ওনার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষকরা ছিলেন, যেমন প্রফেসর ফায়েজ ছিলেন, এরপরে আনোয়ারুল চৌধুরী আরেকজন ভাইস চ্যান্সেলর তিনি ছিলেন, এভাবে আরো অনেক সিনিয়র যারা ছিলেন। এরপরে সাংবাদিকদের মধ্যে মতিউর রহমান চৌধুরী, এরপরে এই যে মারা গেলেন মাহফুজুল্লাহ সাহেব, তার বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার মাহবুবুল্লাহ সাহেব, মানে এই যে একটা নিউক্লিয়াস, এরা বুদ্ধিবৃত্তিক জগতে বিএনপির পুরো বিশ্বাসটিকে তারা টিকিয়ে রেখেছিল। আর এই বুদ্ধির যেটা সাংস্কৃতিক যেটা অংশ, এটা সেই 2009 সন থেকেই, 2009 সন না, 1/11-এর সময় থেকেই এটি জাইজাদ্দিনের শফিক রেহমানের নেতৃত্বে G9 হিসেবে একটা সংগঠন করে যেভাবে বিএনপিকে সাপোর্ট দিয়েছে, পূবের চাঁদ পশ্চিমে উঠে গেলেও এই লোকটির, অর্থাৎ শফিক রেহমানের এই ঋণ শোধ করা যাবে না। তো শফিক রহমান এবং তার G9-এর সঙ্গে যারা জড়িত ছিলেন, একজন লোক সিঙ্গেল লোক এই সময়টিতে সম্মানিত নন, বরং অপমানিত, লাঞ্ছিত, বিক্ষুব্ধ প্রত্যেকটা লোক। এই যে বিএনপির বিরুদ্ধে যে সাংস্কৃতিক বিপ্লব হচ্ছে, এটা কেবলই মাত্র যে লোকগুলো করতে পারতো, তার একটা লোকও এখন বিএনপির সঙ্গে নেই। বিএনপি যাদেরকে ভাড়া করে এনেছে, হঠাৎ করে যাদেরকে মানে ধরে এনেছে,
এই গাছের ছাল, ও গাছের বাকল, এই গাছের লতা, ওই বনের পাতা সব মিলিয়ে একটা বনলতার সেন তৈরি করার চেষ্টা করেছে। এটা কবিতাও হয়নি, কোনো কিছু হয়নি, ছড়াও হয়নি, হাট্টিমাটিমাও হয়নি। এরকম একটা সরকারের মধ্যে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী হিসেবে, উপদেষ্টা হিসেবে, তারা মানে বিএনপির যে সংস্কৃতি, আমির খসরু মাহমুদ চৌধুরী খুব ভালো একটা কথা বলছিলেন যে পলিটিক্যাল ইকোনমি বুঝতে হবে, যেটা সাইফুর রহমান বুঝেছিলেন। তো পলিটিক্যাল যে অ্যান্ড সাইকোলজিক্যাল যে কালচারাল রেভলিউশন রয়েছে, অ্যাক্টিভিটিস রয়েছে, যেটা আওয়ামী লীগ করেছে সিআরআই এর মাধ্যমে, এবং ওটা এখন কতটা আওয়ামী লীগকে সাহায্য করছে, এবং যেটা জি9-এর মাধ্যমে বিএনপিকে সহযোগিতা করেছে, সেটা এখন পুরো বিএনপির জন্য বুমেরাং হয়ে পড়েছে। এই বিপ্লবকে কেন্দ্র করে বিএনপির সাথে জামাতের, এনসিপির যে সম্পর্ক হয়েছিল সেটাও শেষ। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে সম্পর্কটা হয়েছিল সেটাও শেষ এবং রিভার্স হয়ে গেছে। আর পরিস্থিতি যখন এইরকম একটা পর্যায়ে চলে যায়, তখন সেটিকে বলা হয় একটা বিপ্লব, মানে সেই বিপ্লবটা অসম্পূর্ণ, এবং অসম্পূর্ণ বিপ্লবটা সম্পূর্ণ করার জন্য প্রতি বিপ্লব হয়, কাউন্টার বিপ্লব হয়, যেটাকে ইংরেজিতে বলা হয় কু হয়, কাউন্টার কু হয়, ব্যর্থ কু হয়। সামনে কি হবে উই ডোন্ট নো, বাট যা কিছু হচ্ছে এটা সরকারের জন্য স্বস্তিদায়ক নয়।